অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। যারা 26 ব্যাচের স্টুডেন্টরা আছো, পরীক্ষা অনেক ভালো হচ্ছে তোমাদের, এইচএসসি পরীক্ষা। তুমি যখনই ক্লাসটা দেখো না কেন, বেশি সময় লাগবে না। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9, 10 এই দুইটা চ্যাপ্টার দেখব। তো আমার টার্গেট থাকবে এই দুইটা চ্যাপ্টার যারা আগে খুব কম পড়ছো, স্পেশালি চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার খুবই কম পড়ছো তোমরা। 8 পড়ো বাট 9 পড়ো না। বাট এখান থেকে কয়েকটা সিলেক্টিভ টপিক দেখে যাও। নাইম আমার থেকে কানা মামা ভালো এমন না যে এই ক্লাস করলে তুমি একদম সব কিছু কমন পাবা, এমন কিছু না। কিন্তু তোমার যতটুকু মিনিমাম যতটুকু লাগবে এতটুকু তো তুমি পারবা। এবং আমি যদি ধরাই দিই তোমাকে, ওইটা নিয়ে তুমি তো সামনে আগাতে পারবা। অথবা তোমার এই যে উদ্ভাসের বইয়ে তো কিছু কিছু টাইপ ভিত্তিক ম্যাথটা করতে তো পারবা। তো আলটিমেটলি ক্লাসের উদ্দেশ্য এটাই যে তুমি যেন একটু পারো, একটু যেন পারো। ঠিক আছে, ক্লাসে যাই তাহলে। তো উদ্ভাসের বইটা আমি সামনে রাখি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে অনেক কিছু বলবো তো তার জন্য। তো সরাসরি চলো, 9-এর ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা কনসেপ্ট আছে। সবার প্রথমে একটা ম্যাথ দেখো, এই ম্যাথ এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে যে প্রথমে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া। এই সমীকরণ দেখে অনেকের মাথা ঘুরে যাবে যে ভাই এটা আবার কি। তারপর এই সমীকরণ থেকে কিছু বের করতে বলবে, পর্যায়কাল বের করতে বলতে পারে, অথবা কম্পাঙ্ক বের করতে বলতে পারে, ফ্রিকোয়েন্সি, কণিক বেগ বের করতে বলতে পারে, ওমেগা। আচ্ছা, আর ঘ নাম্বারে বলছে যে একটা গ্রাফের প্রকৃতি কেমন হবে। আমি এটা বুঝাই দিচ্ছি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেখো, তো যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটা দুইটা ফরম্যাটে তুমি খুঁজে পাবা, বা দুইটা ফরম্যাটে থাকবে এরকম। কোন দুইটা ফরম্যাটে? তো উদ্ভাসের বই থেকেই দেখো দুইটা দেওয়া আছে, অথবা দুইটা সূত্র দেওয়া আছে। ইভেন ইভেন তুমি আগেও পারো, এগুলা পড়ে আসছো। তো চ্যাপ্টার 9-এর প্রথমে দুইটা সূত্র তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, মুখস্থ করে ফেলবো। দুইটা সূত্রের ফরম্যাট এরকম। তো এই ফরম্যাট থেকে এই ফরম্যাট, বা এই ফরম্যাট থেকে এই ফরম্যাট বানানো যায়। এটা প্র্যাকটিস করলে পারা যাবে, কিন্তু আগে তো সূত্রটা পারতে হবে। y ইজ ইকাল টু a সাইন 2πf t মাইনাস 2π/λ ইন্টু এক্স। তো এখানে y আর x এর মধ্যবর্তী একটা সম্পর্ক, এবং এই যে এখানে আসলে v থেকে এটা বানানো যায়। তো এটা তুমি নিজে একটু প্র্যাকটিস করো, v থেকে কীভাবে বানায়। বাট এখন আমার মনে হয় যে ডিরাইভেশন করার টাইম নেই, তো সরাসরি আমরা মনে রাখি। তো 2πft বা 2πft মাইনাস 2π/λ ইন্টু এক্স, এটা একটা সূত্র। আরেকটা সূত্রে তোমাকে যদি ভ্যালোসিটি দেওয়া থাকে, এটা হচ্ছে বেগ। তো বেগ দেওয়া থাকলে আমরা বের করবো y ইকুয়াল টু a sin 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, এভাবে। তো এই দুটা সূত্র আগে মনে রাখবো, তারপর আমি এটা অ্যাপ্লিকেশন করব যেটা যেভাবে দেওয়া আছে দুইপক্ষে। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। আরেকটা কাহিনী, তো সাইনের পরে যদি ব্রেকেট দিয়ে শুরু হয় তাহলে তুমি মনে করবে যে এই সূত্র। যদি সাইনের পরে ব্রেকেট দিয়ে শুরু হয় নাই, 2π/λ এই টাইপের কিছু একটা দিয়ে তারপরে তোমার ব্রেকেট দিয়ে শুরু হয়েছে, তাহলে ওইটা vt মাইনাস এক্সের সূত্রতে চলে যাবে। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো অনেক ভালো। নিচে এটা দরকার নেই, এটা আমাদের ইম্পর্টেন্ট না। তো এখানে তরঙ্গের পর্যায়কাল এখন কীভাবে বের করবো, তাহলে বলো এটা কিসের সূত্র? প্রথমটা না? হ্যাঁ, প্রথমটা সূত্রের মধ্যে। তাহলে কোশ্চেন আছে ভাই ওইখানে তো দুইটা জিনিস ছিল, এখানে আবার এটা কি এক্সট্রা? +π/4, এটা হচ্ছে আদিদশা। তো আদিদশা দেওয়া থাকলে ভয় পাওয়ার কিছু নাই, দেওয়া থাকতেই পারে। মনে আছে আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি যে y ইজ ইকুয়াল টু a sin ω t, এটা ছিল একটা কাহিনী। আবার আদিদশা যদি থাকে তখন আমরা লিখতাম y ইজ ইকুয়াল টু a sin ω t প্লাস ডেল, না? এরকম। তো আদিদশা দেওয়া থাকলে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করব। তো এখান থেকে আমি তাহলে বের করতে পারেন 2πf, তো আগে যে সূত্র অনুযায়ী, তো পর্যায়কাল এখান থেকে বের করে ফেলবো। তো এটা তুমি তুলনা দিবা আগেরটার সাথে পরেরটার। তো এই দুইটা তুলনা দেওয়ার পরে দেখো 30 আর এখানকার 2πf, এই দুটো যদি আমি মিক্স করে ফেলি, তাহলে মিক্স করে ফেলে 2πf মানেই তাহলে 36, এই তো হয়ে গেল। তাও আলটিমেটলি আমি লিখতে পারি 2πf মানে 36। তো এখান থেকে কোথায়? হ্যাঁ, 36t। তো এখান থেকে তারপর তুমি এফটা বের করবা, এফ এর একক দিবা লাস্টে হার্জ, ফ্রিকোয়েন্সি। এ তো হয়ে গেল। এখান থেকে আর কিছু নাই। আর কিছু বের করতে বলছে নাকি? ও, ফ্রিকোয়েন্সি না, পর্যায়কাল বের করতে বলছে। তো আমরা জানি টি ইজ ইকুয়াল টু 1/f, ফ্রিকোয়েন্সি এবং পর্যায়কালের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তারপরে আমরা পর্যায়কাল বের করব। এতে এভাবেই। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর আরও একটু মজার কোশ্চেন, যে এক্স ইজ ইকুয়াল টু 0 পজিশনে ভিটি গ্রাফের প্রকৃতি কেমন হবে। তো তোমার আগে মাথায় রাখতে হবে তাহলে ভাইয়া ভি আবার কি, এখানে ভিটি ভ্যালোসিটি এবং টাইমের মধ্যে যে গ্রাফ সেটা বের করতে বলছে। এক্স ইজ ইকুয়াল টু 0 পজিশনে, তাহলে আমি সূত্র না সরি কি বলে এই সমীকরণ অনুযায়ী আমি সামনে আগাবো, ভি বের করব। ভির সাথে টি এর গ্রাফ কেমন আসবে ওইটা একটু মনে করব। ওইটা মনে করার আগে আমাদের একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের গ্রাফ কেমন আর কজের গ্রাফ কেমন। তোমার সাইনের গ্রাফ আমরা জানি y ইজ ইকুয়াল টু a sin ω t, যেহেতু
ওয়াই মানে সরণ এবং ভ্যালোসিটি কিন্তু এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কজের গ্রাফ আসবে, এ ওমেগা কজ ওমেগা টি এরকম কিছু একটা আসে। তো ওয়াই হচ্ছে সাইনের গ্রাফ, ভ্যালোসিটি হচ্ছে কজের গ্রাফ। সাইনের গ্রাফ হিসাব করে আমি কীভাবে হিসাব করে, জিরো পজিশন থেকে তুমি হিসাব করবো এখান থেকে। এটা যদি কেউ ভুলে যাও, আমি এভাবে মনে রাখি যে এখানে যদি আমি জিরো পজিশন রাখি তাহলে সাইন জিরো তো জিরো হয়, আর কস জিরো হয়, কস জিরো কত হয়, কস জিরো হয় 1। তো এখান থেকে উপর থেকে শুরু হবে। তো তারপরে দেখো এখান থেকে যদি তুমি হিসাব করো কজের গ্রাফ আসবে তাহলে নিচে থেকে এরকম। মূল কথা বোঝাতে চাচ্ছি ভাই, কজের গ্রাফ এই উপর থেকে শুরু হয় আর সাইনের গ্রাফ নিচে থেকে শুরু হয়। তো এটাকে কনসেপ্ট একটু মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে চাইছে কি, আচ্ছা চাইছে তাহলে ভিটি গ্রাফ করবো। তো আমরা প্রথমে যে ওয়াই সমীকরণ লিখবো, তারপরে এটা ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করে আসবে ভি এর একটা সমীকরণ। তো ভি এর সমীকরণ দেখো কজের একটা গ্রাফ আসতেছে। এখন ভাই গ্রাফটা আঁকবো কীভাবে? গ্রাফ আঁকার জন্য আমার লাগবে সিম্পলি প্রথমত এটা বোঝা যে এটা কজের গ্রাফ আঁকবো, দেখো এই যে এখান থেকে শুরু হবে। আর দ্বিতীয়ত শুরু করব যে ভি ইজ ইকুয়াল টু জিরো বা ইনিশিয়াল টাইমের মধ্যে ভির মান কত। তো ইনিশিয়াল টাইমে ভির মান বের করাও সিম্পল, তুমি খালি এখানে টির মানটা বসাই দেবে, টি ইজ ইকুয়াল টু জিরো পজিশন। তো ভি ইনিশিয়ালের মান হচ্ছে 54√2 আসে। তো এখান থেকে তুমি এই মানটা বসাই দিয়ে গ্রাফটা অঙ্কন করে ফেলবা। এটা আরেকটু প্র্যাকটিস করতে পারলে আর একটু ভালো হবে। চলো পরের ম্যাথে চলে যায়, আর অনেকগুলো টাইপের ম্যাথ বাকি আছে আমাদের। তো এতক্ষণ ধরে যারা যারা ক্লাস দেখতেছো তাদের যদি লাগে যে সব হিবিজিবি, লাগতেই পারে ভাই, পরীক্ষার মধ্যে তো একটু একটু তো প্র্যাকটিস করতে হবে না, মিনিমাম একটু তো পড়তে হবে, না পড়ে যায় কেমনি পরীক্ষা দেওয়া যায়, এদিকে হইলো। তো হিবিজিবি লাগতেই পারে। আমরা সামনে আসি, সামনে আরও কিছু হিবিজিবি টপিক আছে। পরে হচ্ছে তীব্রতা লেভেলের একটা ম্যাথ আসে, এটা সোজা, এটা একটু দেখো সোজা একদম। তো তীব্রতা লেভেল বিটা ইজ ইকুয়াল টু 10 log I/I0। তো বিটা হচ্ছে লেভেল, কি লেভেল? তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা লেভেল। 10 হচ্ছে ডেসিবেলে বের করার জন্য, মানে যদি তুমি 10 দাও তাহলে তীব্রতা লেভেলের অ্যান্সার আসবে ডিবিতে, ডেসিবেলে। আচ্ছা লগ আই কি? এখানে আই হচ্ছে তুমি যে পরিবেশে আছো, পরিবেশে বা বর্তমান অবস্থায় বর্তমানে তীব্রতা কত। তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে প্রাইমারি তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার বা প্রমাণ তীব্রতা। তো এখন কোশ্চেন হচ্ছে ভাই এখান থেকে কি কোশ্চেন আসবে? কোশ্চেন আসবে যে তোমার ধরো একটা সিচুয়েশন দিয়ে দিবে, একটা মুরগির খামার অথবা একটা ক্লাসরুম অথবা একটা কোলাহলপূর্ণ এরিয়া, সেই এরিয়ার আয়ের মান দেওয়া থাকবে, মানে ওই এরিয়ার বর্তমানে কি পরিমাণে তীব্রতা আছে ওইটা লেভেল বের করতে হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাই লেভেল কেন বের করতে হয়? লেভেল জেনারেলি আমরা বের করি একটা জায়গার সাথে তুলনা দেওয়ার জন্য, প্রমাণ নেওয়ার সাথে ওই জায়গায় কতটুকু বেশি আমাদের শব্দের তীব্রতা বা শব্দের লেভেল বা শব্দ কত বড় বা কত জোরে সেটা বোঝানোর জন্য। তো আমরা সামনে আসি। তো দেখো এখানে কিছু মান ঠান দেওয়া আছে যে ভারী নির্মাণ স্থলে তীব্রতার লেভেল কত, এগুলো আচ্ছা এটা কিছু লাগবে না, আমি দুইটা এমসিকিউ বলে দিই যে বাসা বাড়িতে তীব্রতার লেভেল কত নর্মালি কথাবার্তায় তীব্রতার লেভেল হচ্ছে 60 ডেসিবেল, আর শ্রেণীকক্ষের তীব্রতার লেভেল হচ্ছে 50 ডেসিবেল, মানে শ্রেণীকক্ষে মানে ক্লাসরুমে। আর একটু যদি তুমি বাইরে বের হও তখন আসবে 80 ডেসিবেলের মতো। যত ডেসিবেল বেশি তত বেশি শব্দ। এখানে বইতে আরও কিছু আছে, এই বইতে না, মানে মেইন বইতে আরও কিছু আছে। যেমন তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো এবং উপরে জেট বিমান যায় তাহলে তোমার অ্যারাউন্ড 100 ডেসিবেল। একটু দেখতে হবে, আমার ঠিক খেয়াল নেই সর্বোচ্চ কত হতে পারে। সর্বোচ্চ হচ্ছে 120 ডেসিবেল। 120 ডেসিবেল হইলে আসলে কানের পর্দা ফেটে তো যাবেই। জেনারেলি বলা হয় 100 ডেসিবেলের উপরে যদি কতক্ষণ ধরে তুমি শব্দ শুনো কানের পর্দা ছিঁড়ে যায়, এমন। তো এখান থেকে তাহলে কোশ্চেন আসে কি, আলটিমেটলি কোশ্চেন আসে হচ্ছে তোমার বের করতে কত ডেসিবেল ওই এরিয়াতে শব্দ, তারপরে তোমার বের করতে হয় ওইখানে কি শব্দ দূষণ হচ্ছে কি হচ্ছে না। দেখছো কত সোজা। তাহলে ডেসিবেলের মান যদি তুমি 90-এর বেশি পায়ে যাও, আমি মনে রাখি এরকমই, হ্যাঁ 90-এর বেশি যদি পায়ে যাও তাহলে তুমি বলবা যে ভাইয়া ওইখানে শব্দ দূষণ হবে, এবং ওইখানে শব্দ দূষণের কারণে আমাদের অনেক অনেক শারীরিক সমস্যা হবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা ম্যাথ দেখি আমরা, ক্লাসিক্যাল একটা ম্যাথ। এখানে বলছে একটা পোলট্রি ফার্মে প্রথমে 400টা মুরগি ছিল। পোলট্রি ফার্মের শব্দের তীব্রতা হচ্ছে 3.2 10⁻⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। এখন ফার্মের মালিক কি করছে, মুরগির পরিমাণ বাড়াই দিছে, বাড়াই 6 গুণ বেশি করছে, 2400। প্রমাণ তীব্রতা দেওয়া আছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এখন বর্তমানে যে আগে 400টা মুরগি ছিল সেই মুরগির তীব্রতার লেভেল কত?
এখন তীব্রতার লেভেল আমরা বের করব কিভাবে? এই যে সূত্র দিই, বিটা ইজ ইকাল টু 10 লগ আই বাই আই নট, এই সূত্র দিয়ে আমরা বের করবো সিম্পলি। তো তোমাকে যদি ডেসিবেলে বের করতে বলে তাহলে ডেসিবেলে 10 দিয়ে শুরু করবা, আর যদি বেলে বের করতে বলে তাহলে 10 দিয়ে শুরু করবো না, লিখবা যে লগ আই বাই আই নট এইভাবে। অথবা তুমি ডেসিবেলে বের করে বেলে বের করতে পারো, 10 দিয়ে ভাগ করে দিলেই তো বের হয়ে যাবে। সূত্রে বসাবো জাস্ট, এখানে আর কিছুই নেই। পরে কোশ্চেনে আসো যে মুরগির সংখ্যা যদি তুমি বাড়ো তাহলে ফার্মে কোনো সমস্যা হবে কিনা। মুরগি দেখো সংখ্যা কয় গুণ বাড়াইছি, 6 গুণ বাড়াইছি। তাহলে একটা মুরগি যদি কুকুর কুকুর করে 1-2 বার, তাহলে 6 গুণ বাড়াইলে কত, 6টা বেশি বেশি 6 গুণ বেশি মুরগির শব্দ তাহলে বেশি হবে। 6টা বেশি মুরগির শব্দ বেশি হইলে তাহলে কি হবে, তীব্রতা ও পরিমাণ বাড়বে। তীব্রতা তাহলে 6 গুণ হবে। তাহলে আমরা এটা লিখতে পারি না এভাবে, তাহলে বের করতে পারি না যে বিটা ইজ ইকুয়াল টু 10 লগ, আগে কত ছিল 85 এর কাছাকাছি, 10 লগ আই বাই আই নট। এখন 6 গুণ করেছি, 6 ইন্টু আগেরটা, আগেরটা 3.2 যে ভ্যালুটা ছিল, 3.2 10 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই আই নট 10 টু দি পাওয়ার -12। তো এটা দিয়ে তুমি হিসাব নিকেশ করে দেখবো যে অ্যারাউন্ড কত আসছে, 90 এর কাছাকাছি আসার কথা, অ্যারাউন্ড 90 এর বেশি আসবে আর কি, এটা দেখতে হবে। তো তুমি বলবা যে তারপরে এখানে শব্দ দূষণ হবে, তার জন্য এটা হবে না ঠিক মতো, পরিবেশ দূষণ হবে এবং শরীরেরও খারাপ হবে। দেখছো কত সিম্পল, এতটুকু পারা যাবে অবশ্যই। তো এই টাইপের ম্যাথ কেউ যদি না অ্যান্সার করে আসছো, তার 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 কি বলবো, কিছুই বলবো না। পরে আসি, তোমার একটা কোশ্চেন দেওয়া থাকবে যে একটা সুর শলাকার গায়ে কতটুকু হার্জ লেখা আছে, সেই শলাকা দুটি একত্রে শব্দায়িত করলে, আচ্ছা একটা মনে হয় অজানা সুর শলাকাও আছে, একটা জানা আর একটা অজানা, দুটো যদি একসাথে তুমি বিট করো তাহলে 6টা বিট শুনতে পাও। এখন ওই যে অজানাটা ছিল সেটার গায়ে যদি তুমি ভর পেঁচিয়ে দাও বা তার পেঁচিয়ে দাও, তাহলে প্রতি সেকেন্ডে একই সংখ্যক তুমি বিট খুঁজে পাবো। সেখানে অজানা সুরশলাকা থেকে সৃষ্ট বেগ হচ্ছে এত। আচ্ছা এটা বুঝতে পারছি। গহ নাম্বারটা দেখো যে ভর বাড়ানোর পূর্বে এবং ভর বাড়ানোর পরে অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য হয়েছিল কিনা। মূল কথা বুঝে দিতে চাচ্ছে যে ভর বাড়ানোর আগে এবং পরে অজানা কম্পাঙ্কের মান কত। এখন এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে। দেখো এটা কত সালে আসছিল, 17 সালে আসছিল। এটা যেহেতু শর্টের বাইরে তা আগে আসতো। এটা খুব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। এটা কি করা যায়, এটা অনেকে আমরা বুঝি না। বোঝানোর জন্য আমি দেখো সিম্পলি একটা টেকনিক বলে দিই। এটা আসে এবং এটা সব থেকে সোজা ম্যাথ এই পুরো বইয়ের মধ্যে, ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে। তো কিভাবে হিসাব করব, তোমাকে 2টা তার দেওয়া, 2টা তারের মধ্যে একটা তার তুমি জানো এটার কম্পাঙ্ক 312 হার্জ, আরেকটা তার যেটা সেটা তুমি জানো না কত, কিন্তু এটা জানো যে এটার সাথে যদি তুমি বিট করো, এটার সাথে যদি তুমি বিট লাগাও তাহলে তোমার 6 ডিফারেন্ট 6টা বিট তৈরি হয়। 6টা বিট বোঝাই এরকম যে ডেল এফ ইজ ইকুয়াল টু f1 মাইনাস f2 এরকম। তো f1 একটা সুর শলাকার কম্পাঙ্ক, f2 হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ডেল এফ বিটের সংখ্যা। তো বিটের সংখ্যা 6 দেওয়া আছে। এখন 6 যদি ভাইয়া পার্থক্য হয় তাহলে 2টা হইতে পারে, একটা হইতে পারে 306, আরেকটা হইতে পারে 318। অজানা যেটা সুর শলাকা। প্রথম ক্ষেত্রে বলতেছে, ভর বাড়ানোর আগে পরে বলিনি, ভর কেমনে বাড়ায় না বাড়ে ওটা পরে আসতেছে। তাহলে প্রথম লাইন অনুযায়ী এটা আসে যে 312 হার্জ প্রথমে ছিল, 306 আর 318 হইতে পারে, কারণ 2টা যদি আমি বিট করি তাহলে পার্থক্য 6 হইতে হবে। ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যদি আমি ভর বাড়াই, এখন যদি একটা শলাকার মধ্যে তুমি ভর এর পরিমাণ বাড়াও তাহলে তার কম্পাঙ্ক কমে যায়। তাহলে তুমি এখন কমন সেন্স দিয়ে বলো তো আগে কত ছিল আর এখন কত হবে। আচ্ছা যখন ভর বাড়াই তারপরে যখন আবার বিট করো তখনও সেম বিটই পাওয়া যায়। তার বোঝাতে যাচ্ছে যে ভর বাড়ানোর আগে আইদার এইটা হবে অথবা এইটা হবে, ভর বাড়ানোর পরে এটা হবে অথবা এইটা হবে। এখন কোনটা হবে এটা তুমি কমন সেন্স দিয়ে অ্যান্সার দিব। কিভাবে, ভর বাড়ানোর আগে হচ্ছে 318 হার্জ। কেন, কারণ ব্যাখ্যা বলতেছি যে ভর বাড়ানোর আগে 318 হার্জ যদি হয় তাহলে এখানে মিলে যে বিটের সংখ্যা 6, ভর বাড়ানোর পরে কম্পাঙ্ক কমে যায়, কমে গেলে হয় 306। তখনও তোমার বিটের সংখ্যা হইতে হবে, তো এর বাইরে তো আর হওয়ার কোনো পসিবিলিটি নাই। বিটের সংখ্যা তো 6 হইতে হবে। 312 বিটের সংখ্যা 6 হলে আইদার এইটা অথবা এইটা। এখন ভর বাড়ানোর আগে আর পরে হিসাব করতে হবে। ভর বাড়ানোর আগে 318, এটা আমি বুঝতে পারতেছি কেন, কারণ হচ্ছে
ভর বাড়ানোর পরে বিটের সংখ্যা বিটে না কম্পাঙ্কের সংখ্যা কমে যায় হবে 306, এবং 306 যখন হবে তখন আবার দেখো মাঝখানে 6 ডিফারেন্স, এখানেও মাঝখানে 6 ডিফারেন্স। কিন্তু তুমি যদি উল্টাটা বলো ভাইয়া ভর বাড়ানোর পূর্বে 306 ছিল, তাহলে ভর বাড়ানোর পরে আমার তো কম্পাঙ্ক কমে গেলে তো আরও এদিকে চলে গেলে কি তোমার এই যে পার্থক্য 6 থাকলো আর 6 থাকলো না। বেসিক কনসেপ্ট হচ্ছে এইটাই। তো এই অনুযায়ী তুমি প্র্যাকটিস করতে থাকো, এটা খুবই মজার একটা ম্যাথ। তো তুমি জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। তো এই টাইপের একটা ম্যাথ, এই যে আমি তো দেখাইলামই, বাকিটা আরও কিছু টাইপের ম্যাথ আছে, এটা একটু প্র্যাকটিস করবো। তাহলে ভর বাড়ানোর আগে কত ছিল তুমি বলবা যে ভাইয়া 318, এবং ভর বাড়ানোর পরে হচ্ছে 306। এটা কিন্তু বেশি লেখা নেই, দেখো বেসিক কথাবার্তাগুলোই তুমি বুঝতে পারলেই হলো। টিচারও জানে যে এখানে বেশি কোনো কথা নাই। পরে লাস্টে বলছে যে মাঝখানে ডিফারেন্স কত ভর বাড়ানোর আগে এবং পরে, ওই যে অজানা সুরশলাকাটা ছিল সেটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 12 হার্জ। কীভাবে? ওই যে 318 থেকে 306 বাদ দিলে যত থাকে, এই যে এতটুকের মধ্যবর্তী ডিফারেন্সটা কত। এই তো চ্যাপ্টার 9 হয়ে গেল, চলে আসি চ্যাপ্টার 10-এ। ও এখনও যদি মাথা ঝিমঝিম করে তোমাদের, তাহলে কি বলবো। আচ্ছা, রিল্যাক্সে থেকে আমরা চ্যাপ্টার 10-এ চলে যাই। চ্যাপ্টার 10টা সোজা আছে। চ্যাপ্টার 10 থেকে একটা টাইপের ম্যাথই আসে, শিশিরাঙ্কের ম্যাথ। তো শিশিরাঙ্কের ম্যাথটা সিম্পলি আমি বলে দিই, এটা সোজা। শিশিরাঙ্কের একটা ম্যাথের ক্ষেত্রে গ নাম্বারে তোমার বলবে যে ওই ঢাকা শিশিরাঙ্ক কত, রাজশাহী শিশিরাঙ্ক কত। এটা আমরা এই সূত্র দিয়ে বের করা যায় যে থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তো এটা কীভাবে মনে রাখবো? শিশিরাঙ্ক থিটা, এই থিটা 1 হচ্ছে বড় মান, জি তো গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া থাকবে, এটাও বড় মান, আর এটা ছোট মান, মানে থিটা 1 বড়, থিটা 2 হচ্ছে ছোট মান। অ্যাকচুয়ালি থিটা 1 হচ্ছে শুষ্ক বাল্বের পার্ট, আর থিটা 2 হচ্ছে আর্দ্র বাল্বের পার্ট। এটা করে আসছো তোমরা অনেকবার। তারপরে একবার বলে দিই, লাস্টের কোশ্চেনটা থাকবে যে ভেজা কাপড় কোথায় শুকাবে, কোথায় কমফোর্টেবল লাগবে, কোথায় আরামদায়ক লাগবে, এই টাইপের কোশ্চেন। ভেজা কাপড় শুকাবে সেখানেই, অথবা কমফোর্টেবল লাগবে সেখানেই যেখানে আর্দ্রতা কম। এখন আমি বের করতে হবে আমার আর্দ্রতা কত। এটা পরীক্ষায় ভুল করা যাবে না, এই টাইপের ম্যাথ একটা আসবেই। তো এটা কি করা যায় এখন ভাইয়া, যে ঢাকাতে দেখো থার্মোমিটারের শুষ্ক বাল্বের পার্ট এবং আর্দ্র বাল্বের পার্ট দেওয়া আছে, থার্মোমিটারের পার্ট দেওয়া আছে, গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া আছে। তো এখান থেকে আমি শিশিরাঙ্ক বের করবো, গাইবান্ধাতেও এখান থেকে শিশিরাঙ্ক বের করবো। এই যে শুষ্ক যে পার্টটা আছে, শুষ্ক পার্ট হচ্ছে আমার বর্তমান অবস্থার পার্ট, মানে বর্তমানে এত এই যে 30.4 ডিগ্রি সেলসিয়াস, এখানে 33.6 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার লাগবে দুইটা মান, ঢাকাতে এবং গাইবান্ধায় রিলেটিভ হিউমিডিটি কত, আপেক্ষিক আর্দ্রতা কত। ঢাকাতে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমার আরও দুইটা মান লাগবে, একটা হচ্ছে বর্তমানে এখন প্রেশার কত, আর শিশিরাঙ্কে প্রেশার কত। সেমভাবে আমি দেখো ঢাকায় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কীভাবে বের করবো এটা বলে দিই। গাইবান্ধাটা তুমি বের করবা, বের করে তারপরে দুইটা কম্পেয়ার করবা, যেখানে কম সেখানে ভালো লাগবে, মানে সেখানে কাপড় তাড়াতাড়ি শুকাবে। তো চলে আসি কীভাবে বের করা যায় ভাই এটা। শিশিরাঙ্কে চাপ বের করব আমি প্রথমে, এবং বর্তমান অবস্থায় চাপ বের করব। শিশিরাঙ্কের যে ভ্যালুটা আমরা পাইছি, শিশিরাঙ্ক কিন্তু ভ্যালু কীভাবে পাবো, ওই যে গ নাম্বার থেকে শিশিরাঙ্কের ভ্যালু পাইলাম। এই ধরো কথার কথা গ নাম্বার থেকে এটা পাইছি যে 14.56, এটা। এখানে আমি চাপ কীভাবে বের করব, তারপর ধরো বর্তমান অবস্থায় আমার 30.22, কথার কথা আমি উদ্দীপক দেখি নাই, তুমি দেখে নিও। ধরো বর্তমানে আমার টেম্পারেচার এত 30.22। এখন আমি দুইটার ক্ষেত্রে প্রেশার বের করব, তারপর আমি রিলেটিভ হিউমিডিটি আর বের করবো, আর অফ ঢাকা। ঢাকা হচ্ছে শিশিরাঙ্কে যে চাপ ডিভাইডেড বাই বর্তমানে যে চাপ, বর্তমানে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ইন্টু 100%। নাও কি করা যায়, এখন কোশ্চেন হচ্ছে এটার মানটা কিভাবে বের করা যায়। এটার মান হচ্ছে তোমার প্রথমে যে এই যে 14 এই অংশটুকুর এফ বের করব, মানে এফ মানে তোমার দেওয়াই থাকবে 14 প্লাস 0.56 এর ভ্যালুটা। 0.56 এর ভ্যালু কীভাবে বের করবো, 14-এর আশেপাশে কিছু আবার মান দেওয়া থাকবে, ধরো এফ অফ 15, এফ অফ 16 এগুলো দেওয়া থাকবে। ওই অনুযায়ী তুমি বের করবা এইভাবে যে এফ অফ 16 মাইনাস এফ অফ 15, ধরো এফ অফ 14 দেওয়া, 14, এফ অফ 14 আমি বের করতে চাচ্ছি 0.56 এর মান। তো তার জন্য এটা ডিফারেন্সটা যত তত দিয়ে আবার ভাগ দিব 2 ইন্টু 0.56। এইভাবে আমি আগে প্রত্যেকটার চাপ বের করে নেব। এই যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো, এই যে 14 সামথিং 15 সামথিং ফ্র্যাকশনাল নাম্বারগুলো চাপ বের করে দিয়ে যোগ দেব। এইভাবে তারপরে তোমার এফ বের হবে, বর্তমানে চাপ মানে কত, চাপ কত বা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত, এটা বের হবে। তারপরে তুমি রিলেটিভ হিউমিডিটি বের করবা,
এবং সেম কাজটাই ঢাকার জন্য হলো, সেম কাজটাই গাইবান্ধার জন্য করব, তারপর আমরা আলটিমেটলি কম্পেয়ার করব দুইটা রিলেটিভ হিউমিডিটি। এইটা ম্যাথ আশা করি তোমরা সবাই পারো। তারপরে তো এই যে এখানে আমি এখানে তো লিখিয়ে দিছি বা উদ্ভাসের বই থেকে আনছি। তো আমার মনে হয় এটি একটু প্র্যাকটিস করলে সব থেকে ভালো হয়। তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, এই ম্যাথ প্র্যাকটিস না করে যায় পরীক্ষার হলে যায় না। আর কি শেষ। তো তো অনেকে আসো যে অনেকদিন পরে ফিজিক্সের মনে হয় ম্যাথ করতেছো বা ম্যাথ দেখতেছো, যে বলতেছে ভাই এগুলা কি, এই মাত্র দুইটা চ্যাপ্টারে এত কাহিনী। এত কাহিনী না, সিম্পল কাহিনী। আমি মনে হয় তোমাদের যতটুকু সিম্পল করা যায়, যত কম বলা যায় ততই চেষ্টা করছি। এতটুকু একটু পড়ে যাও, দেখো না পড়ে যায় তো আবারও একই কথাই, না পড়ে যায় কি আর হয়। একটু একটু দেখে যাও, তাহলেই হবে। আর যারা ভালো স্টুডেন্ট আছে তারা তো পড়বেই। তো আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাস ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-2 দেখা হবে।